প্রিয় ছাত্রছাত্রী, আজ আবারও আমি চলে এসেছি টার্গেট এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে। সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি তোমাদের জন্য একটি বিশেষ চ্যাপ্টার অর্থাৎ ক্লাস 12-এর এডুকেশনের 4th সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এবং প্রথম অধ্যায় শিখন, যাকে ইংরেজিতে লার্নিং বলা হয়, এই অধ্যায় থেকে আমি দেখাবো তোমাদের 10 নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আজকে শিখন চ্যাপ্টার একটি প্রশ্ন নিয়েও আলোচনা করব, যেটি হচ্ছে মনোযোগ কাকে বলে, মনোযোগের কটি শর্ত বা কি নির্ধারক এবং সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রথমে দেখো যে শিখন কি। শিখন কি? অনুশীলনের ফলে ব্যক্তির আচরণ ধারার পরিবর্তনকে শিখন বলে। আমরা কোনো কিছু অনুশীলন করতে করতে আস্তে আস্তে ভুল ক্রিয়া থেকে আস্তে আস্তে বিরত হয়ে আমরা সঠিক ক্রিয়া করে থাকি। তাই প্রাণী থেকে শুরু করে প্রতিটা জীব, প্রতিটা প্রাণী আমরা ভুল করতে করতে নির্ভুল প্রচেষ্টায় উপনীত হই। তাই অনুশীলন করা অর্থাৎ বারবার অনুশীলন করার ফলে ব্যক্তির বা প্রাণীর আচরণ ধারার পরিবর্তনকে শিখন বলে। এই শিখন এর কটি উপাদান আছে। শিখনের কটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি: 1 পরিণমন, 2 প্রেষণা, 3 আগ্রহ, 4 মনোযোগ। আজ আমরা এই মনোযোগ নিয়ে আলোচনা করব। শিখনের চতুর্থ যে উপাদান সেটি হচ্ছে মনোযোগ। সেই মনোযোগ নিয়ে আলোচনা করব। মনোযোগ কাকে বলে? বলছে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের সঙ্গে মনকে যোগ করার নাম মনোযোগ। বহিস্থ অনেকগুলি উদ্দীপকের মধ্য থেকে কোনো একটি নির্দিষ্ট উদ্দীপকের সাথে বহিস্থ অনেকগুলো উদ্দীপকের মধ্য থেকে কোনো একটি নির্দিষ্ট উদ্দীপকের সাথে মনকে যোগ করার নাম মনোযোগ। আমরা বাইরের অনেক কিছু দেখি, কিন্তু একসঙ্গে সব বিষয়ের প্রতি মন দিতে পারি না। তাই কোনো একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি মনকে যোগ করার নাম হচ্ছে মনোযোগ। মনোযোগ বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন মনোবিদ দিয়েছে। তো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ, যেমন ম্যাকডুগাল একটি সংজ্ঞা দিয়েছে, যে মানসিক সক্রিয়তা আমাদের চেতন মনের উপর ক্রিয়াশীল তাই হলো মনোযোগ। অর্থাৎ যে মানসিক সক্রিয়তা আমাদের চেতন মনের উপর ক্রিয়াশীল তাই হলো মনোযোগ। তো এবারে চলো আমরা মনোযোগ কাকে বলে জানলাম। এবার মনোযোগের কটি শর্ত বা নির্ধারক সেগুলো সম্পর্কে জানি। দেখো, মনোযোগের দুটি শর্ত। মনোযোগের দুটি শর্ত। 1 বস্তুগত শর্ত বা নির্ধারক। 1 বস্তুগত শর্ত বা নির্ধারক, আর 2 ব্যক্তিগত শর্ত। ব্যক্তিগত শর্ত। ব্যক্তিগত শর্ত। তাহলে 1 বস্তুগত শর্ত, 2 ব্যক্তিগত শর্ত। এই বস্তুগত শর্ত এবং ব্যক্তিগত শর্ত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো, বস্তুগত শর্ত কাকে বলে? ব্যক্তি বা প্রাণী যখন কোনো বস্তুর কারণে বা বস্তুর ভালো লাগার কারণে হোক আর যে কোনো কারণে হোক, বস্তুর কারণে যখন ব্যক্তি কোনো বিষয়ের প্রতি মনোযোগী হয় তখন তাকে মনোযোগের বস্তুগত শর্ত বলে। দেখো, মনোযোগের বস্তুগত শর্তগুলির মধ্যে হলো 1 আকার। ব্যক্তির মনোযোগ বস্তুর আকারের উপরে নির্ভর করে। ছোট আকারের বস্তুর তুলনায় ব্যক্তি বড় আকারের বস্তুর প্রতি আগে মনোযোগী হয়। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, সংবাদপত্রের বা খবরের কাগজ পাওয়ার পর আমরা বড় বড় হেডলাইনগুলো আগে পড়ি। তাই ব্যক্তির মনোযোগ বস্তুর আকারের উপর নির্ভর করে।
নাম্বার 2, তীব্রতা। তীব্রতা, ব্যক্তি সবসময় তীব্রতার উপরে, বস্তুর তীব্রতার উপর ব্যক্তির মনোযোগ নির্ভর করে। যেমন তীব্র আলো, তীব্র গন্ধ, তীব্র শব্দ, এই সমস্ত বিষয়ের প্রতি ব্যক্তি আগে মনোযোগী হয়। আমরা অনেকগুলো শব্দ হয়, কিন্তু যে শব্দটা সবচেয়ে বেশি হয়, জোরে হয়, আমাদের মন সেদিকেই চলে যায়। অথবা অনেকগুলো গন্ধের মধ্যে যে গন্ধটা সবচেয়ে বেশি তীব্র থাকে, ব্যক্তির মন আগে তার দিকে যায়। অথবা তীব্র আওয়াজ বা শব্দের কারণে আমরা মন সেদিকে চলে যায়। এই সমস্ত কারণে ব্যক্তি মনোযোগী হয়। এরপর হচ্ছে গতিশীলতা। স্থির বস্তুর তুলনায় ব্যক্তি গতিশীল বস্তুর প্রতি আগে মনোযোগী হয়। যেমন রাস্তা দিয়ে যে গাড়িটি সবচেয়ে গতিতে যায়, ব্যক্তি বা আমরা সবাই সেই গাড়িটির দিকে আগে মনোযোগী হই, এবং এটাও বলে থাকি যে এ খুব বার বেড়েছে, এর ডানা গজিয়েছে, এরকম ধরনের মন্তব্য করে থাকি। গতিশীলতা। এরপর কি? নতুনত্ব। ব্যক্তি পুরাতন জিনিস অপেক্ষায় নতুন জিনিসের প্রতি আগে মনোযোগী হয়। যেমন নতুন কোনো পোশাক, বাজারে বিভিন্ন ধরনের পোশাক আসে, যেমন পাখি, পরাঞ্জয় জলিয়া, এরকম বিভিন্ন ধরনের পোশাক, ডালি জামা, এরকম বিভিন্ন ধরনের পোশাক নতুন নতুন বাজারে আসে। তো যে জামাটা বা যে পোশাকটি নতুন, সকলের মন তার দিকে যায়। অথবা বাজারে কোনো নতুন সিনেমা রিলিজ হয়েছে, ব্যক্তির মন আগে তার দিকে যায়। এরপর হচ্ছে কি? বিপরীত ধর্মিতা। ব্যক্তি মন বিপরীত ধর্মিতার উপরে বেশি পছন্দ করে। ব্যক্তি দীর্ঘ সময় আলোর মধ্যে থাকলে রাত্রেবেলা অন্ধকারের কথা মনে করতে চায়, আলোটা অফ করতে চায়। অথবা দীর্ঘ সময় যদি রাতে অন্ধকারের মধ্যে থাকে, কারেন্ট চলে গেলে, তাহলে আলোর কথা মনে করতে চায়। বিপরীত ধর্মিতা। তাছাড়া অনেকগুলো স্থূলকার লোকের পাশে যদি একটি রোগা লোক দাঁড়ায়, ব্যক্তির মন আগে তার দিকে যায়। অথবা অনেকগুলো রোগা লোকের পাশে যদি একটি স্থূলকার বা মোটা লোক দাঁড়ায়, ব্যক্তির মন আগে তার দিকে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মনোযোগের বস্তুগত শর্ত হচ্ছে কি? আকার, তীব্রতা, গতিশীলতা, নতুনত্ব, বিপরীত ধর্মিতা। এরপর আমরা দেখব মনোযোগের ব্যক্তিগত শর্ত। তবে তার আগে আরেকটি দিই আমি, যেহেতু এইবার ওপার মিলে আমি 10টা কি 11টা আলোচনা করব। এবার হচ্ছে পরিবর্তনশীলতা। অপরিবর্তন কোনো বিষয়বস্তুর তুলনায় পরিবর্তনশীল কোনো বিষয়বস্তুর প্রতি ব্যক্তি আগে মনোযোগী হয়। যেমন যে রাস্তা দিয়ে ব্যক্তি বাড়ি যায় বা আমরা বাড়ি যাই, সেই রাস্তার দুপাশে যে গাছগুলো ছিল, হঠাৎ একদিন যদি যেতে গিয়ে দেখা যায় সেখানে ফাঁকা অবস্থা, তাহলে এই অবস্থার পরিবর্তনের কারণে আমাদের সেখানে মনোযোগ যায়, এবং আমরা বলেও থাকি যে এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, অনেক গাছপালা ছিল, কিভাবে হয়তো কেটে নিয়েছে কেউ। তো এই যে পরিবর্তনশীলতার কারণেও ব্যক্তি মনোযোগী হয়। এরপর হচ্ছে ব্যক্তিগত শর্ত। আমরা দেখব যে বস্তুগত শর্তের মতো কিছু শর্তও আছে যেগুলো ব্যক্তির কারণে ব্যক্তি মনোযোগী হয়ে থাকে, সেগুলোকে ব্যক্তিগত শর্ত বলা হয়। মনোযোগের ব্যক্তিগত শর্ত বলা হয়। তার মধ্যে এক, অভ্যাস। অভ্যাস, ব্যক্তির কিছু অভ্যাস আছে, সেই অভ্যাসের কারণে ব্যক্তি সেই বিষয়ের প্রতি মনোযোগী হয়ে ওঠে। যেমন যার সকালে উঠে চা খাওয়া অভ্যাস, সে সকালে উঠেই আগে চায়ের প্রতি মনোযোগী হয়। 2 নম্বর হচ্ছে আগ্রহ। মনোবিদ ম্যাকডুগালের মতে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, আর মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। তাই মনোযোগের সাথে আগ্রহের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। যার আগ্রহ থাকবে কোনো বিষয় করার জন্য,
সেই তার প্রতি মনোযোগী হবে। যেমন পরীক্ষায়, একটি কম্পিটিটিভ পরীক্ষায় যার অঙ্কের প্রতি আগ্রহ, সে অনেকগুলো প্রশ্নের মধ্যে থেকেও কিন্তু অঙ্ক বিষয়টিকে আগে বেছে নেবে এবং উত্তরগুলো দেবে। তাই আগ্রহ মনোযোগের একটি শর্ত ব্যক্তিগত। এরপর আছে কি সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট, ব্যক্তি সেন্টিমেন্টের কারণে মনোযোগী হয়। যেমন সেন্টিমেন্ট কোনো মানসিক বিষয় এবং এটি কোনো বিষয়বস্তু বা ঘটনা বা কোনো কিছুকে কেন্দ্র করে গড়ে ওঠে। এই সেন্টিমেন্ট আঘাত পেলে বা সেন্টিমেন্টের কারণে ব্যক্তি কোনো বিষয়ের প্রতি মনোযোগী হয়। যেমন কোনো স্কুলে পড়া ছাত্রছাত্রী তার স্কুলের বিষয়টি নিয়ে সবসময় ভাবে এবং সেই স্কুল বিষয়ে কিছু বললেই তার সেন্টিমেন্টে লাগে বা আঘাত পায়, সেই কারণে সে সেই বিষয়ের প্রতি মনোযোগী হয়। এরপর হচ্ছে অভাব্য। ব্যক্তি তার অভাববোধের কারণে কোনো বিষয়ের প্রতি মনোযোগী হয়। যেমন যে ব্যক্তির মনে করো খাদ্যের অভাব, সে খাদ্যের প্রতি মনোযোগী হবে এবং কোথায় গেলে সে খাদ্য পাবে সেই সম্পর্কে সে চিন্তা ভাবনা করে। যার জ্ঞানের অভাব, সে জ্ঞানের প্রতি মনোযোগী হবে। যার জলের অভাব, সে কোথায় গেলে জল সংকট মিটবে বা জলতৃষ্ণা মিটবে সেই নিয়ে সে চিন্তা ভাবনা করে এবং মনোযোগ দেয়। এই অভাববোধও ব্যক্তিগত শর্তের মধ্যে পড়ে। এরপর আছে কি স্বার্থ। স্বার্থ, ব্যক্তি স্বার্থের কারণে কোনো বিষয়ের প্রতি মনোযোগী হয়। যেমন যে ব্যক্তি কোনো কিছু করতে চায় না, অথচ একটি স্বার্থ যদি আঘাত পায়, স্বার্থের যদি ঘা পড়ে বা স্বার্থের কারণে সে বিষয়ের প্রতি মনোযোগী দিতে পারে। যেমন খুন, মার্ডার বা বিভিন্ন ধরনের যে ক্রাইমমূলক কাজগুলো শুধুমাত্র স্বার্থের কারণে, অর্থের লোভের কারণে একজন আরেকজনকে মার্ডার করে ফেলে। তো এই স্বার্থের কারণে ব্যক্তি কোনো কিছু করতে চলেছি। বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি কি কি তা আলোচনা করো। অর্থাৎ বিস্মৃতি বলতে ভুলে যাওয়া। আমরা অনেক কিছু শেখার পর ভুলে যাই, সেই ভুলে যাওয়ার কারণগুলি কি কি আজকে আমরা আলোচনা করব এবং ভুলে যাওয়াটা কাকে বলে সেটাও জানবো। এবং ভুলে যাওয়া কারণগুলো যদি আমরা জানি, আগামী দিন আমরা আর এই বিষয় বা কোনো বিষয় সম্পর্কে ভুলবো না। তো চলো বন্ধুরা, বিস্মৃতি কাকে বলে আমরা জানি। বিস্মৃতি বলতে বোঝায় পূর্বের শেখা কোনো বিষয়বস্তু যখন বর্তমানে প্রয়োজনের তাগিদে আর মনে করতে পারি না। পূর্বের শেখা কোনো বিষয়বস্তু যখন বর্তমানে প্রয়োজনের তাগিদে আমরা মনে করতে পারি না, তখন তাকে বিস্মৃতি বা ভুলে যাওয়া বলে। যেমন আমরা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বা অন্যান্য যত সাবজেক্ট আছে, অঙ্ক থেকে শুরু করে ইংরেজি যেটা শিখেছিলাম, বর্তমান পরীক্ষার সময় যখন প্রয়োজন তখন সেটা আর মনে করতে পারছি না, এটার নাম ভুলে যাওয়া, এটার নাম বিস্মৃতি। তো চলো বিস্মৃতির কারণগুলো আমরা জানি। তবে তার আগে একটুখানি বলি, মনোবিদ উডওয়ার্থ বলেছে মানুষ যদি ভুলে না যেত মানুষ পাগল হয়ে যেত। তাই ভুলে যাওয়া হচ্ছে মানুষের স্বাস্থ্যের পক্ষে, ব্রেনের পক্ষে মঙ্গল। তবে তার মধ্যেও আমাদের ভুলে যাওয়ার কারণগুলো জানতে হবে, কারণ আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে আমরা কিছু না কিছু বিষয় মনে রাখতে হয়। তো চলো, বিস্মৃতি প্রথম কারণ হচ্ছে বা ভুলে যাওয়ার প্রথম কারণ হচ্ছে অনুশীলনের অভাব। অনুশীলনের অভাব। অনুশীলনের অভাব। আমরা কোনো বিষয়বস্তু শেখার পর সেটি দীর্ঘ সময় অনুশীলন করি না, আর অনুশীলন না করার জন্য আমরা সেটি ভুলতে বসি। তাই অনুশীলনের অভাব ভুলে যাওয়ার একটি বড় কারণ। যেমন আমরা কোনো অঙ্ক শেখার পর সেটি আমরা পারবো বলে সেটা থেমে থাকি এবং পরীক্ষার হলে গিয়ে মানে সেটা স্টেজে মারার একটা চিন্তা ভাবনা করি, কিন্তু সত্যি সত্যি গিয়ে সেখানে স্টেজ ভেঙে পড়ে যায়, আমরা অঙ্কটা করতে পারি না। নেক্সট, পশ্চাৎমুখী প্রতিরোধ। পশ্চাৎমুখী প্রতিরোধ, আমরা কোনো বিষয়বস্তু পূর্বে শেখার পর নতুন আরেকটি বিষয় যদি পর পর শিখতে থাকি, মাঝখানে যদি গ্যাপ না দিই, তাহলে আমাদের পেছন থেকে পশ্চাৎমুখী প্রতিরোধ করে, শিখতে বাধা দেয়। একটি বিষয় আরেকটি বিষয়কে বাধা দেয়। যেমন তোমরা উদাহরণস্বরূপ বলতে পারো তোমাদের প্রিয় বন্ধুর ফোন নাম্বার 9153505220, এরকম এই নাম্বারে ফোন করবে না, এটা বললাম। তো এই নাম্বারটা তোমরা যতবার ফোন করতে যাও
তোমাদের মনে থাকে, কিন্তু পরবর্তীকালে কিছুদিনের মধ্যে তোমাদের সব মানে নম্বর চেঞ্জ হয়ে গেছে সেই বন্ধুর। ফলে যতবার ফোন করতে যাচ্ছ সেই পুরাতন নম্বরটাই মানে পূর্বের নাম্বারটাই মনে আসছে, নতুন নাম্বারটা মনে থাকছে না, কারণ পেছন থেকে বাধা দান করছে। কারণ হিসেবে এটাও বলা যায় যে আমাদের মন যদি একটা চেয়ার ধরা হয়, আমাদের মনটাকে যদি একটা চেয়ার ভাবা হয়, তাহলে একটা চেয়ারে একজনেই বসতে পারে, আরেকজন যখন বসতে যায় তখন পেছন থেকে তাকে বাধা দান করা হয়। এটা হচ্ছে পশ্চাৎমুখী প্রতিরোধ। এরপর কি আছে? আঘাত। ব্যক্তি আঘাতের কোনো কিছু শেখার পর আঘাতের কারণে ভুলে যায়। আমরা সিনেমাতেও দেখেছি, মাথায় কোনো আঘাত বা চোটের কারণে অনেক কিছু স্মৃতি বিলুপ্ত হয়ে যায়, তাকে আবার প্রথম থেকে ফের শেখাতে হয়। তো আমরা দেখেছি মানে আঘাতের কারণেও ব্যক্তি অনেক কিছু জানা বিষয় ভুলে যেতে বাধ্য হয়। যেমন কারোর মাথায় আঘাত পেয়েছে বা মানসিক শক পেয়েছে, হয়তো কারোর প্রিয়জন হারিয়ে গেছে বা মারা গেছে, তো সেই কারণে সে জানা বিষয়ও ভুলে যায়। এরপর হচ্ছে কি? আঘাতের কারণে ভুলে গেছে। আচ্ছা, অনুশীলনের অভাব, পশ্চাৎমুখী প্রতিরোধ, আঘাত। আম, এরপর হচ্ছে অতি শিখন। অতি শিখন। প্রত্যেক ব্যক্তি একটি নির্দিষ্ট বিষয় আয়ত্ত করার ক্ষমতা রাখে, কিন্তু সেই তার ক্ষমতার বাইরে যখন চলে যাওয়া হয় তখন সে আর মনে রাখতে পারে না। যেমন একটি ছাত্র, একটি ছাত্রী 2 পেজ 3 পেজ 4 পেজ পড়া হয়তো মুখস্থ করার ক্ষমতা তার আছে, তাকে যদি একটা চ্যাপ্টারই ধরে দেওয়া হয় এবং মুখস্থ করতে বলা হয় একদিনের মধ্যে, তাহলে সে কিন্তু ওই পেজ গুনতে গুনতে আর বলবে যে না, পরের দিন মার খাওয়াই ভালো, এর থেকে পড়া না করাই ভালো, কারণ অতি শিখনের ফলে। আর একটা উদাহরণস্বরূপ বলা যায়, এক ভদ্রলোক যদি 40 কেজি ভর বহন করতে পারে, তাকে যদি আমি 60 কেজি তুলে দিই তাহলে সে কিন্তু পারবে না, কিছু দূর গিয়ে সে পড়ে থাকবে। তো এই কারণেও মানুষ ভুলে যায়। স্নায়ু কোষ, স্নায়ু কোষ নষ্ট। দীর্ঘদিন অনেকে মদ, গাঁজা, বিভিন্ন ধরনের নেশাকারক বস্তু সেবনের ফলে তার ব্রেনের স্নায়ু কোষগুলো নষ্ট হয়ে যায় এবং সে ভুলভাল কথাবার্তা বলতে থাকে, এবং অনেক সময় সে জানা বিষয় সে আর মনে থাকে না, ভুল করে কথা বলে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, একটি ভদ্রলোক বাইকে করে জীবনতলায় যেতে চাইছিল, কিন্তু একজনকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই জীবনতলায় দিকে, সে কালীতলার দিকে দেখিয়ে দিয়েছে, কারণ সে অ্যাকচুয়ালি তার মেমোরি লুজ হয়ে গেছে। তাই স্নায়ুকোষ দুর্বলের কারণেও মানুষ ভুলে যায়। এরপর হচ্ছে কি? ভয়। মানুষ ভয়ের কারণেও কোনো জানা বিষয় ভুলে যায়। ভয়ের কারণে কিভাবে? আমরা যখন অনেক কিছু জানি, হঠাৎ করে কোনো ভয় পাই, অর্থাৎ সে ভূতের ভয় হতে পারে, অথবা পরীক্ষার বিশাল টেনশন বা ভয়ের কারণে আমরা সেই জানা বিষয়টা আর মনে করতে পারি না, এটাও ভুলে যাওয়ার একটি কারণ। এরপর কি হয়? এরপর হচ্ছে অবাস্তব বিষয়। আমরা যে যে জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলো মনে না রেখে আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলো বেশি মনে রাখি, যার ফলে আমাদের সেই মূল বিষয়বস্তু আমরা মনে করতে পারি না, এটিও একটি বাধা। যেমন মাস্টারমশাই যখন পড়ায়, কিন্তু আমরা অতিরিক্ত অন্য বিষয়গুলো মনে রাখার কারণে সেই মূল বিষয়টা আর আয়ত্তে না রাখতে পারার কারণে সেটি মাথা থেকে বেরিয়ে যায়। তো এটাও একটি ভুলে যাওয়ার কারণ। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের মন যদি একটি গ্লাসকে সঙ্গে তুলনা করা হয়, আমাদের মনকে, তাহলে একটা গ্লাসে 1 গ্লাসই জল ধরে, কিন্তু তার বেশি দিলে উপচে পড়ে যায়। ঠিক তেমনি আমাদের মনে কোথায় কি ঘটছে, কোথায় কি রটছে, কি মানে কে বাইক কিনেছে, কি কে 1 কোটি টাকা পেয়েছে, এই সব বিষয় নিয়ে যখন আমাদের মন ভরপুর থাকে, তখন ভালো কোনো বিষয়বস্তু কোনো শিক্ষক বা কোনো শিক্ষার্থীকে যখন দেয়, তখন সে নিতে পারে না, তার মন থেকে উপচে পড়ে যায়। এটিও একটি ভুলে যাওয়ার কারণ। ভুলে যাওয়ার আর কি কারণ আছে না? ভুলে যাওয়ার আর কারণ হচ্ছে টেনশন। টেনশন। আমরা অনেক সময় টেনশন করি,
সামান্য কোনো বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন করে। আর এই অতিরিক্ত টেনশন করার কারণে আমাদের মানসিক এবং শারীরিক দুই দিক দিয়ে ক্ষতি হয়, এবং সেই সময় আমাদের ব্রেন বা মনোযোগ দিতে পারে না সেই নির্দিষ্ট বিষয়ের প্রতি, যে বিষয়টি খুবই প্রয়োজন এখন। তাই আমরা টেনশন আজ থেকে করবো না, যাতে মনোযোগ না লুজ হয়। এরপরে আমরা কি ভুলে যাওয়ার আরো কারণ আছে, যেমন কঠিন বিষয়। ব্যক্তি কঠিন বিষয়কে মনোযোগ দিতে অস্বীকার করে, এবং কঠিন বিষয়, শব্দ, কঠিন কোনো পড়া, যে কোনো বিষয় কঠিন বা হার্ড হলে সেটার প্রতি ব্যক্তি বেশিক্ষণ মনোযোগ দিতে রাখতে পারে না, এবং ফলে কি হয়, সে তার বিস্মৃতি ঘটে। পরে কোনো রকমের মনে থাকলেও পরে প্রয়োজনের কারণে সেটা সময় ভুলে যায়। এছাড়া আছে কি, অবদমন। অবদমন, ভুলে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে অবদমন। এই অবদমনের কারণেও ব্যক্তি ভুলে যায়। যেমন মনোবিদ ফ্রয়েড বলেছে, মানুষ অবদমনের কারণে কোনো বিষয়বস্তুর প্রতি, অপ্রয়োজনীয় বিষয়বস্তু এবং অবদমনের কারণে সেগুলো মনের ভিতরে চেপে রাখার কারণে সেগুলো দীর্ঘদিন পরে ভুলে যেতে বাধ্য হয়। তো আজকে আমরা দেখলাম এই যে ভুলে যাওয়ার কারণগুলো কি কি। তো প্রিয় ছাত্রছাত্রী, আশা করি এগুলো তোমরা ভুলবে না। ভুলে যাওয়ার কারণটাই যদি ভুলে যাও, তাহলে পরবর্তীকালে যত প্রশ্ন বা যত কিছু লিখতে হবে সবকিছুই ভুলে যাবে, এবং তাতে নম্বর ক্যারি করা যাবে না। তো আজ এই পর্যন্তই। ততক্ষণ ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।